যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, গুড। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে একেবারে নতুন স্টুডিওতে ক্লাস। গতদিন তোমাদের ক্লাসটা নিতে পারি নাই, তার কারণ হচ্ছে আমার স্টুডিওটা একটু চেঞ্জ করতেছিলাম, তো এই কারণে গতদিন ক্লাসটা নিতে পারি নাই। আজকে মোটামুটি স্টুডিওটা নতুন করে সাজানো হইলো। আজকে একেবারে নতুন স্টুডিওতে ক্লাস, তো একটু বোর্ডের বোর্ডের উপরের দিকে একটু আলোর এখানে একটু রিফ্লেক্ট পড়বে, কারণ উপরে এখনো একটু পর্দাটা দেওয়া হয় নাই। সো আজকের ক্লাসটা একটু কষ্ট করে নাও, তবে বুঝতে সমস্যা হবে না, কারণ এর আগে 26 ব্যাচের একটা ক্লাস নিয়েছি, ওদের কিন্তু সমস্যা হয় নাই। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের আজকে আমাদের 19 নম্বর ক্লাস। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা অলরেডি ভেক্টর অধ্যায়ের 18টা ক্লাস করে ফেলছি। আমরা কিন্তু একেবারে ভেক্টর অধ্যায়ের শেষের দিকে আছি। গত ক্লাসে আমরা ভেক্টরের গুণনটা শিখছিলাম, ভেক্টরের ক্রস গুণন। ভেক্টরের দুই ধরনের গুণন, ক্রস গুণন, ডট গুণন, এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো গত ক্লাসে ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা হয়েছিল, লাস্টে একটা মাত্র ম্যাথ প্রবলেম আমরা সলভ করছিলাম। তো আজকের ক্লাসে ডট গুণ, ক্রস গুণ রিলেটেড যত ধরনের ম্যাথ প্রবলেম আছে আজকের ক্লাসে আমরা শেষ করব। আমরা একেবারে ভেক্টর অধ্যায়ের শেষের দিকে আছে, আমাদের আর দুইটা টপিক আছে, কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, মানে বললে তিনটা টপিক। এই তিনটা টপিক মোটামুটি আর দুইটা কি সর্বোচ্চ তিনটা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আজকে আমাদের ক্রস গুণের ম্যাথ প্রবলেম শেষ করতে হবে। তো প্রথমে আমরা একটু ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত কিছু আলোচনা করব। ক্ষেত্রফল নির্ণয়, শোনো, আমরা ক্রস গুণের সাহায্যে সামান্তরিকের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। হ্যাঁ, তুমি ছোটবেলায় সামান্তরিকের ক্ষেত্রফল বের করা শিখছো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখছো। তো আমরা ত্রিভুজ সামান্তরিকের ক্ষেত্রফল ক্রস গুণনের সাহায্যে বের করা দেখবো আজকে। তাহলে প্রথমে আসো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল। এক নম্বর হচ্ছে সামান্তরিক। সামান্তরিক পি ও কিউ দুইটা ভেক্টর, তো পি ও কিউ সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। তাহলে ধরো এটা হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর। এই বাহু বরাবর পি ভেক্টর এবং এই বাহু বরাবর কিউ ভেক্টরকে প্রকাশ করা হয়েছে। এই পি আর কিউ এই দুইটা ভেক্টরের বা এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। সামান্তরিকে একটু নাম দিয়ে দিই, ধরো ও এ বি সি সামান্তরিক। এখন আমরা এই সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তুমি ছোটবেলায় সামান্তরিকের ক্ষেত্রফল বের করছো না? তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করার কি সূত্র তুমি জানো বলো তো? সামান্তরিকের ক্ষেত্রফল বের করার কি সূত্রটা তুমি জানো? সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। একেবারে বাংলায় লিখলাম, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে ও এ আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে একটা কাজ করি, আমরা সি বিন্দু থেকে একটু লম্ব টানি, ভূমি ও এর উপর লম্বটা টানলাম, লম্ব টানলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা হচ্ছে এইচ। এবার তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই ও এ অর্থাৎ ভূমি, এই ও এ বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর পি। তাহলে ও এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি ভেক্টরের মান। ঠিক আছে, ও এ বাহুর দৈর্ঘ্য পি ভেক্টরের মান। এইবার আসো এই যে লম্ব এইচ, দেখো এইটা একটা ত্রিভুজ, দেখছো? এই ত্রিভুজের একটু সাইন থিটার সূত্রটা লিখো তো। সাগরে লবণ আছে, কোণের বিপরীতে হয় লম্ব, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব এইচ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে ও সি। ও সি বরাবর ক্রিয়ারত ভেক্টর কে? কিউ ভেক্টর। তাহলে ও সি বাহুর দৈর্ঘ্য হবে কিউ ভেক্টরের মান, তাহলে নিচে বসাই দিলাম কিউ ভেক্টরের মান। তাহলে অতএব এইচ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন থিটা। তাহলে এইচ এর জায়গায় আমরা বসাইলাম কিউ সাইন থিটা। এইবার এই লাইনটা একটু পড়ো তো ভাই, এই লাইনটা একটু পড়ো তো। পি কিউ সাইন থিটা, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান
এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। কি এটা তাইলে বলো, এবার বুদ্ধি খাটাও, কি এটা? এটা পি ক্রস কিউ। কথা কি বুঝছো? এটা ক্রস গুণফল না? ক্রস গুণফলের সূত্র পি ক্রস কিউ, ক্রস গুণফলের সূত্র না পি কিউ সাইন থিটা। তাহলে এটা পি কিউ সাইন থিটা, পি এর মান কিউ এর মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। তাহলে এটা কি পি ক্রস কিউ? বলো তো আমি ঠিকঠাক লিখছি, পুরোপুরি ঠিকঠাক লিখছি নাকি কোথাও একটু ফাঁকি হয়েছে? একটু চিন্তা করে বলো ভাই। এটা ক্রস গুণফলের মান, ক্রস গুণফলের মান ইটা নাই। পি ক্রস কিউ হইলে হয়তো পি কিউ সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ। এটা ক্রস গুণফলের মান, তাহলে কি করতে হবে? এই যে মডুলাসটা দিতে হবে। বোঝা গেছে? তাহলে যদি কোনো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টরকে প্রকাশ করা হয়, তাহলে তোমার ওই সামন্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য তোমার ওই ছোটবেলায় আর গিয়ে ভূমিগুণ উচ্চতার সূত্র খাটাইতে হবে না। তুমি কি করবা? ওই যে দুটো ভেক্টর তোমার দেওয়া থাকবে, তুমি ওই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে ফেলবা। ক্রস গুণ করে যে মানটা পাবা সেই মানই হবে সামন্তরিকের ক্ষেত্রফল। কি ক্লিয়ার? তাহলে আমরা সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে ফেলতে পারবো যদি কোনো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু পি আর কিউ দুটো ভেক্টর হয়, তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল হবে তাদের ক্রস গুণফলের মান। তা আমরা একটু পরে দেখবো ম্যাথ করার সময় যে কিভাবে ক্রস গুণফলের মান থেকে আমরা সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। এইবার আসো বুদ্ধির খেলা। আমরা সামন্তরিকের হিসাবটা করেছি, এবার তোমার একটু ত্রিভুজের ক্ষেত্রফলের হিসাবটা নিজের করতে হবে। ত্রিভুজ যেখানে পি ও কিউ ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু। তাহলে তুমি আমাকে এবার একটু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দিবা, ঠিক আছে? তাহলে আসো আমি একটু চিত্র এঁকে দিই। এই যে এটা হচ্ছে ত্রিভুজ, যে ত্রিভুজের এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর পি আর এই সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কিউ। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এই যে এটা হচ্ছে থিটা। আমি যদি ধরো ত্রিভুজটা একটু নাম দিই, ধরো এ বি সি ত্রিভুজ নাম দিলাম। এবার আমাদের দরকার এই ত্রিভুজের ক্ষেত্রফল। শোনো, হিসাব তো করাই যায়, কিন্তু আমরা হিসাব করবো না, আমরা বুদ্ধি খাটাবো। তোমাকে যদি বলতাম পি আর কিউ দুইটা একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু, তাহলে ক্ষেত্রফল বের করো। তাহলে তুমি কি করতা? পি ক্রস কিউ, ক্রস গুণফলের মডুলাস মানে মান। এটা কার ক্ষেত্রফল হইতো? সামন্তরিকের। কিন্তু সামন্তরিক তো চাই না, চাই কি? ত্রিভুজ। আমরা ভুল করছি, ভুল করে সামন্তরিকের ক্ষেত্রফল বের করছি। পি আর কিউ কে সন্নিহিত বাহু ধরে পি ক্রস কিউ মডুলাস অর্থাৎ সামন্তরিকের ক্ষেত্রফল বের করে ফেলছি। এই যে সামন্তরিকের ক্ষেত্রফল বের করছি, কিন্তু আমার তো সামন্তরিক লাগবে না, আমার তো লাগবে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল বের করছি। একে যদি আমি মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে এইটুকু ফেলে দিই আর এইটুকুর যদি ক্ষেত্রফল নিই, তাহলে তো ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্রফল এটা, কিন্তু আমার দরকার ত্রিভুজের ক্ষেত্রফলটুকু। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটুকু কি হবে? বুদ্ধি খাটাও। ত্রিভুজের ক্ষেত্রফলটুকু হবে সামনে হাফ, মানে সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই যে অর্ধেকটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কি বুঝতে পারছো? ক্লিয়ার? সহজ জিনিস। তুমি যদি বলো ভাই প্রমাণ করে দেখান, আরে ভাই প্রমাণ তো করছি রে ভাই, প্রমাণ তো করাই হয়ে গেছে। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমি বের করব, তখন এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা না এইচ, এই কোণটা থিটা। তাহলে তখন ক্ষেত্রফল যখন আমরা বের করব তখন হাফ ইনটু এখানে কি ছিল? ভূমি গুণ উচ্চতা রয়েছে, তাই না? তাহলে সামনে কি একটা হাফ। সামন্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে সামনে দিতাম হাফ, তারপরে ভূমি গুণ উচ্চতা। তাহলে সেম একই ভাবে হাফ ভূমি কত হইতো? ভূমি হইতো এ বি, আর উচ্চতা কত হইতো? উচ্চতা হইতো এইচ। আর সেই এইচ ইকুয়াল টু কি হইতো? কিউ সাইন থিটা। তাহলে কিউ সাইন থিটা। তাহলে এ বি মানে কি? এ বি হচ্ছে পি। তাহলে হাফ পি কিউ সাইন থিটা, তার মানে কি? হাফ পি ক্রস কিউ। কথা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এইবার আসো 3 নম্বর। এবার 3 নম্বর আমরা আবার সামন্তরিকের ক্ষেত্রফলই বের করব। সামন্তরিকের ক্ষেত্রফল বের করব, কিন্তু যেখানে পি আর কিউ সন্নিহিত বাহু হবে না। তো কি হবে? পি ও কিউ হবে
সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ, যেখানে পি আর কিউ হবে সামান্তরিকের কর্ণ। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল দেখি তো বের করতে পারি কিনা। হ্যাঁ পারবো। এই যে দেখো একটা বড় সামান্তরিক আঁকলাম, এই নাম দিলাম ধরো এ বি সি ডি। এবার সামান্তরিকের এই কর্ণটা হচ্ছে পি কর্ণ আর এই কর্ণটা হচ্ছে কিউ কর্ণ, পি কর্ণ এবং কিউ কর্ণ। আমাদের কর্ণ দেওয়া আছে। আচ্ছা, সামান্তরিকের কর্ণ দুইটা এই বিন্দুতে এসে সমদ্বিখণ্ডিত হয়েছে না? বলো, এই বিন্দুতে এসে কি সমদ্বিখণ্ডিত হয়েছে না? কি তাই তো? তাহলে এইটা কিউ ভেক্টর, এটা পি ভেক্টর, এই বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে পুরোটা যেহেতু পি ভেক্টর ছিল, তাহলে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত এটা পি ভেক্টর ডিভাইডেড বাই 2, এখান থেকে এই পর্যন্ত তাহলে এটা হচ্ছে পি ভেক্টর ডিভাইডেড বাই 2। সেম একইভাবে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কিউ ভেক্টর ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আবার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কিউ ভেক্টর ডিভাইডেড বাই 2। বলো বুঝছো কিনা? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা পি বাই 2 ভেক্টর, এটা কিউ বাই 2 ভেক্টর। এবার আসো, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল দরকার নেই। তুমি আমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা একটু বলো তো ভাই, বলো এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে বলো। এই ত্রিভুজের ক্ষেত্রফলটুকু কত? দেখো ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে কিন্তু তোমারে বের করা শিখাইছি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, আমি একটু সংক্ষেপে যদি বলি, হাফ হাফ পি ক্রস কিউ, দ্যাট মিনস হাফ বাহু ক্রস বাহু। বলো আমার সাথে বলো, হাফ বাহু ক্রস বাহু, হাফ বাহু ক্রস বাহু, তাই না? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই ত্রিভুজের বাহু কত? পি বাই 2, এই বাহু কত? কিউ বাই 2। আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাই তাহলে হবে হাফ বাহু ক্রস বাহু, অর্থাৎ পি বাই 2 ক্রস কিউ বাই 2। ক্লিয়ার? আমরা কি করলাম? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম। ভাইয়া এরকম ত্রিভুজ আছে 4টা, একই রকম ত্রিভুজ আছে 4টা, এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তাই, এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তাই, এবং মোট কথা হচ্ছে 4টার ক্ষেত্রফলই আসলে সমান। কেমনে, কিভাবে? দেখো, এটার বাহু কত? পি বাই 2, এটার কত? কিউ বাই 2। সেম একইভাবে কিউ বাই 2 পি বাই 2, দেখো প্রত্যেকটারই তাই। তুমি দেখো প্রত্যেকটারই তাই, পি বাই 2 কিউ বাই 2, পি বাই 2 কিউ বাই 2, পি বাই 2 কিউ বাই 2। তাহলে আমি যদি 4টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি কি পাবো রে ভাই? বলো, 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে কি পাবো? তাহলে এই হাফ পি বাই 2 ক্রস কিউ বাই 2। একজন বলছে পি বাই 2 কেমনে? ভাই পুরো ভেক্টরটা পি ভেক্টর, তো সামান্তরিকের কর্ণ মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে না? ছোটবেলায় পড়ো নাই? সামান্তরিক, বর্গ, আয়তক্ষেত্র, রম্বস সবার কর্ণ মধ্যবিন্দুতে কি হয়? কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এটা পি বাই 2, এটা পি বাই 2, পুরোটা পি, তার অর্ধেক পি বাই 2, পি বাই 2। তাহলে এরকম 4টা একই রকম ত্রিভুজ আছে, 4টা একই রকম ত্রিভুজ, তাহলে এরকম ত্রিভুজ আছে 4টা, তাহলে 4 দিয়ে গুণ করে দিই একবারে। বুঝতে পারছো? তাহলে টোটাল এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ পি বাই 2 ক্রস কিউ বাই 2। এটার কয়টা? 4টা, তাহলে গুণ 4। এইবার দেখো ভালো করে খেয়াল করো, 2 গুণ 2 কিন্তু 4। এটা কিন্তু গুণ, যোগ না যে 2 কমন নিয়ে আসবা। অনেকে মনে করে ভাই 2 কমন নিয়ে আসবো, না রে ভাই, 2 আর 2 নিচে নিচে গুণ, তাহলে নিচে নিচে গুণ হলে 2 গুণ 2 4। তাহলে দেখো এখানে 4 গুণ 1/2 গুণ আবার 2 গুণ 2 4, মানে 1/4 দিয়ে কি হচ্ছে? পি ক্রস কিউ। ঠিক আছে, আমি কি করলাম? 2 গুণ 2 4 বাইরে নিয়ে আসলাম। এবার এই 4 আর 4 কাটাকাটি করে দাও, তাহলে কি পড়ে থাকলো? হাফ পি ক্রস কিউ। এবার একটা শর্টকাট কথা বলি, শর্টকাট কথা হচ্ছে ত্রিভুজের, শর্টকাট কথাটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ পি ক্রস কিউ, ত্রিভুজের মতো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটাও ত্রিভুজের মতোই হইলো কখন? যখন পি আর কিউ কর্ণ। কথা কি বুঝছো? তাহলে এবার আসো এই আলোচনার একটা সামারি করি। সামারি হচ্ছে পি ও কিউ যদি বাহু হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের এরিয়া, এ দিয়ে এরিয়া, তো তখন এরিয়াটা হবে পি ক্রস কিউ। যদি বাহু হয় পি ক্রস কিউ, ঠিক আছে? আর যদি পি ও কিউ কর্ণ হয়, বাহু না হয়ে যদি কর্ণ হয়, তখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে
হাফ পি ক্রস কিউ। কি মাথায় থাকবে? বাহু হলে পি ক্রস কিউ মডুলাস, আর যদি কর্ণ দেওয়া থাকে পি আর কিউ তখন হবে হাফ পি ক্রস কিউ। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? আর যদি পি আর কিউ বাহু হয়, কার বাহু? ত্রিভুজের, তখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের এরিয়া হবে হাফ পি ক্রস কিউ। তাহলে চোখ বন্ধ করে একবার তিনটা সূত্র দেখো, চোখ বন্ধ করে একবার তিনটা সূত্র দেখে নাও, ঠিক আছে? চোখ বন্ধ করে তিনটা সূত্র একবার দেখে নাও। এই যে এই তিনটা সূত্র ম্যাথ করার জন্য আমাদের লাগবে। তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনা শেষ। এইবার আসো আয়তন নির্ণয় করব। আয়তন, অনেকে বলতে ভাই সামন্তরিকের ক্ষেত্রফল বের করলেন, আপনি আয়তক্ষেত্র, রম্বস, বর্গের ক্ষেত্রফল বের করলেন না। একটা কথা বলি শোনো, রম্বস, বর্গ, আয়তক্ষেত্র সবই তো এক ধরনের সামান্তরিক, সবই তো এক ধরনের সামান্তরিক, সবকিছুই তো সামান্তরিকের মধ্যে পড়তেছে, পড়তেছে না? বলো বলো, সামান্তরিকের শর্ত কি? শর্ত হচ্ছে বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তো বিপরীত বাহু সমান ও সমান্তরাল রম্বসের হয় না, বর্গের হয় না, আয়তক্ষেত্রের হয় না বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে সকল বর্গ, সকল আয়তক্ষেত্র, সকল রম্বস সামান্তরিকের অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু এর মানে আবার এটা না যে সকল সামান্তরিকই বর্গ, তা কিন্তু না। সকল সামান্তরিকই রম্বস, তা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কথা বুঝছো? সকল বর্গ, আয়তক্ষেত্র, রম্বস সবাই কার অন্তর্ভুক্ত? সামান্তরিকের অন্তর্ভুক্ত। ওকে, ক্লিয়ার? ওকে, এইবার আসো আমরা এবার আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয় করব ঘন সামান্তরিক, ঘন সামান্তরিক বা সামান্তরকের আয়তন নির্ণয়। ঘন সামান্তরিক আবার কি জিনিস? সামান্তরিক তো বুঝো, সামান্তরিক তো বুঝলা, তাহলে ঘন সামান্তরিকও তুমি বুঝবা। ঘন সামান্তরিক কেমন? আসো আমরা একটু চিত্র আঁকি। দেখো সবাই বোর্ডে দেখো, আমার চিত্র আঁকাটা দেখো, পরে কিন্তু আবার গোলায় ফেলবা। দেখো আমি খালি হাতে আঁকছি, সমস্যা নেই। এইটা কি একটা সামান্তরিক না? এইটা একটা সামান্তরিক, তাই তো? এই যে এটা হচ্ছে একটা সামান্তরিক। এবার এই সামান্তরিকটাকে কপি পেস্ট করবা। কিভাবে কপি পেস্ট করবা? এই যে কপি, দেন এইভাবে কপি পেস্ট। বুঝতে পারছো? ভাই আমরা তো খাতায় আঁকবো, আসো তোমাদের কথা চিন্তা করে আমি আঁকতেছি। এই যে এইভাবে, এই যে সামান্তরিকটাকে কপি পেস্ট করলাম, বুঝলা? এই কি, এটা কি সবাই পারবা? বলো পারবা? ইয়েস, হয়েছে? কিভাবে আঁকছি দেখছো? এইবার দেখো ম্যাজিক, ম্যাজিক, ম্যাজিক। এই দুই বিন্দু জোড়া লাগাই দিবা, এই দুই বিন্দু জোড়া লাগাই দিবা, এই দুই বিন্দু জোড়া লাগাই দিবা, আর এই দুই বিন্দু জোড়া লাগাই দিবা। এটাই হবে ঘন সামান্তরিক। এটা দেখো ঘন বস্তু হয়ে গেছে, একটা ঘন সামান্তরিক হয়ে গেছে। কি ক্লিয়ার? ঘন সামান্তরিক, 3D। মানে সহজ কথা, ধরো একটা ঘনক আছে, ঘনক কিভাবে আঁকে? একটা ঘনককে ধাক্কা দিলে হয়ে যাবে ঘন সামান্তরিক। ধরো এটা একটা ইট বা একটা ঘনক, এই যে এরকম, এরে ধাক্কা দিছো, নিচের পৃষ্ঠ ধরো টেবিলের সাথে আঠা লাগানো, উপরে পৃষ্ঠ ধরে এভাবে ধাক্কা দিছো, ধাক্কা দিলে সেটা বেঁকে এরকম হয়ে গেছে, বেঁকে এরকম হয়ে গেছে, বুঝলা? ঠিক আছে, বেঁকে এরকম হয়ে গেছে। আগে ছিল সাদাটা, এখন বেঁকে হয়ে গেছে গোলাপিটা। তো এটাই হচ্ছে ঘন সামান্তরিক। তো কিভাবে আঁকতে হয় আমি কিন্তু দেখা দিচ্ছি। এইবার আসো তিন বাহু বরাবর তিনটা ভেক্টর, তিন বাহু বরাবর তিনটা ভেক্টর। এই বাহু বরাবর এ ভেক্টর, এই বাহু বরাবর এ ভেক্টর, এই বাহু বরাবর বি ভেক্টর, এই বাহু বরাবর বি ভেক্টর, আর এই বাহু বরাবর সি ভেক্টর। এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর হচ্ছে সি ভেক্টর। এই যে তিন বাহু বরাবর তিন ভেক্টর। অনেকে বলতে ভাই বাকি বাহুগুলা, বাকি বাহুগুলা এর মধ্যে আছে রে ভাই, বাকি বাহুগুলা এর মধ্যে আছে। দেখো এটা কি বি না? এটা বি হলে এটা বি, এইটাও বি, এইটাও বি ভেক্টর। কেন? এখানে বি ভেক্টর, এটাকে তুলে এখানে নিয়ে যাও, বি ভেক্টর, এটাকে তুলে এখানে নিয়ে আসো, বি ভেক্টর, এটাকে তুলে এখানে নিয়ে আসো, বি ভেক্টর, ভেক্টর রিপ্লেস করো। ঠিক একই ভাবে এটা কি এ ভেক্টর, তাহলে এটা যদি এ হয়, এটাও এ, এইটাও এ, এইটাও এ, বুঝছো? আবার ঠিক একই ভাবে এটা যদি সি ভেক্টর হয়, এটাও সি ভেক্টর, এইটাও সি ভেক্টর, এইটাও সি ভেক্টর, বুঝছো?
ইয়েস অর নো? বলো, হাত তোলো। ইয়েস অর নো? বুঝছো কিনা? এখন আমাদের কি দরকার? আমাদের দরকার এর আয়তন। আচ্ছা তুমি বলো তো, এর কি আয়তন হয়? এই যে সামান্তরিক, এর কি আয়তন হয়? বলো, আয়তন হয়? না, এর আয়তন হয় না। এটা তো 2D বস্তু, এর ক্ষেত্রফল হয়। আয়তন হইতে গেলে তাকে 3D হইতে হয়, 3D না হলে আয়তন হবে না, বুঝছো? আয়তন থাকতে হবে। তো এটা তো ক্ষেত্রফল হয়, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল হয়, সামান্তরিকের ক্ষেত্রফল হয়, কিন্তু এটা দেখো ঘনবস্তু, এর কিন্তু আয়তন হয়। এর আয়তনটা আমাদের বের করতে হবে। কি ক্লিয়ার? তাহলে সবাই একটু বোর্ডে তাকাও। আমরা এর যদি আয়তন বের করি, আয়তন বের করার সূত্র কি? আয়তন বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা না? ক্ষেত্রফল আমি একটু নাম দিই, ধরো ও পি কিউ আর। এই যে নিচের এই যে তলটা, নিচের তলের ক্ষেত্রফল, এই যে এইটা হচ্ছে তলের ক্ষেত্রফল, এই যে তল। তাহলে এই তলের ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফলের সাথে কি করব? উচ্চতা গুণ দিব। ভাই উচ্চতা কোত্থেকে পাবো? উচ্চতা এখান থেকে লম্ব টানলে উচ্চতা পাবা। কেউ যদি মনে করো না ভাই এখান থেকে টানবো না, আমি এখান থেকে টানবো, একই কথা। কেউ যদি মনে করো না ভাই আমি এখান থেকে টানবো, তাও একই কথা। কেউ যদি মনে করো আমি এখান থেকে টানবো, এই যে উচ্চতা, এটা একই কথা। যেটাই ধরো না কেন, বলো এইটা এইটা আর এটা কি আলাদা? এইটা আলাদা না। একেবারে উপরের ছাদ থেকে, এটা হচ্ছে ছাদ, ছাদ থেকে লম্ব টেনে দিবা। লম্ব টেনলে ভূমি বা মেঝেতে টাচ করলে সেই দূরত্বটাই, লম্ব দূরত্বটাই হবে উচ্চতা। তো যে কোনো এক জায়গায় আমরা লিখি, ধরো এই যে এটা হচ্ছে লম্ব দূরত্ব এইচ, এটাই হচ্ছে লম্ব এইচ, এটাকে আমরা বললাম উচ্চতা এইচ। তাহলে এখন আমরা কি করব? আমরা এর আয়তন বের করতে চাই। তাহলে তুমি দেখো, আয়তন হচ্ছে ক্ষেত্রফল ও পি, ও পি কিউ আর, ও পি কিউ আর ক্ষেত্রফল, এবং এর সাথে গুণ হচ্ছে উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। বলো এইটুকু নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? থাকার কথা না। আয়তন মানে কি? ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাই কিনা? আয়তন মানে এইটা তো। তাহলে এইটুকু নিয়ে তো কারো আপত্তি থাকার কথা না। এইবার আসো, এটাকে ধরো তোমার তোমার বাসায় তোমার টেবিলে আমি রেখে আসছি। তুমি বলো, তোমার টেবিলে যদি আমি এটাকে রেখে আসি, তোমার টেবিলের কোন অংশটাকে টাচ করে থাকবে? কোন তলটাকে টাচ করে থাকবে? বলো, এটা তোমার টেবিলের কোন তলটাকে টাচ করে আছে? কোনটুকুকে টাচ করে আছে? ও পি কিউ আর, এই তলটা, এটা এটা না মেঝে? তাহলে মেঝের উপর আছে না? তা আমি এই মেঝেটাকে একটু যদি আলাদা করে আঁকি, দেখো তো, মেঝেটাকে যদি একটু আলাদা করে আঁকি, মেঝেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেঝেটা, মেঝেটা এই মেঝের এই বরাবর কি? এই বরাবর হচ্ছে পি ভেক্টর, সরি এ ভেক্টর। আর এই বরাবর কি? এই বরাবর হচ্ছে বি ভেক্টর, তাই তো? এই যে এটা হচ্ছে মেঝে, ও পি কিউ আর। এবার দেখি তোমাদের কেমন বুদ্ধি। তোমাকে তোমাকে আমার এর আয়তন বলতে হবে না, তুমি আমাকে বলো এর ক্ষেত্রফলটা বলো। এটা হচ্ছে তল, নিচের এই যে মেঝে, মেঝের তল, এই তলের ক্ষেত্রফলটা আমাকে বলো। ক্ষেত্রফলটা কি হবে? এই যে ক্ষেত্রফলটা দেখো তো, এটা একটা সামান্তরিক না ভাই? এর সন্নিহিত বাহু কি? এ আর বি। তো তোমাকে একটু আগেই তো আজকে শিখাইছি যে এর যদি আমি ক্ষেত্রফলটা বের করি, তাহলে ক্ষেত্রফল হবে এ ক্রস বি মডুলাস। বুঝছো কিনা? ধরো এর ক্ষেত্রফলটাকে আমরা একটু নাম দিই, ক্ষেত্রফল হচ্ছে নাম দিলাম এস। ক্ষেত্রফল সারফেস, সারফেসের ক্ষেত্রফল নাম দিলাম এস। তাহলে এর যে ক্ষেত্রফলটা হবে, সেই ক্ষেত্রফলটা হবে এ আর বি তাদের ক্রস গুণফলের মডুলাস। এই তো অনেকে বলতে পারছো, গুড, ভেরি গুড, আমি খুবই খুশি হয়েছি। তাহলে এটাকে আমি লিখতে পারি এ ক্রস বি, এ ক্রস বি তার মডুলাস লিখতে পারি, পারি লিখতে। আর উচ্চতা এর সাথে গুণ হবে উচ্চতা এইচ, এর সাথে গুণ হবে উচ্চতা এইচ। এবার সবাই একটু বোর্ডে তাকাও। তুমি আমারে বলো, এ আর বি কে ক্রস গুণ করছো, ক্রস গুণ করে তো এস ভেক্টরটা পাইছো। এই যে ক্রস গুণফলের মান হচ্ছে এস ভেক্টর, ঠিক আছে? ক্রস গুণফলের মানটা হচ্ছে এস ভেক্টরের মান। তো আমাকে বলো এস ভেক্টরটা কোন দিকে? মানে সহজ কথা, এ ক্রস বি কোন দিকে, আমার এটা বলো, বলো কোন দিকে? গুড, এই যে একজন বলছে উপরে, গুড। এটা এ, এটা বি, এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে কোন দিকে? উপরের দিকে। তাহলে সারফেস ভেক্টর অর্থাৎ এস ভেক্টর, এস ভেক্টর উপরের দিকে না? এই যে এটা এস ভেক্টর, এই যে এস ভেক্টরটাই হচ্ছে এ ক্রস বি। তাহলে আমি যদি এখানে দেখাই, আসো, এটা এ, এটা বি, তাহলে এ ক্রস বি কোন দিকে? উপরের দিকে। এ ক্রস বি উপরের দিকে, তাহলে এ ক্রস বি উপরের দিকে, এটা হচ্ছে এস ভেক্টর, এস ভেক্টর
এ ক্রস বি। এবার সবার লেখা থামাইতে হবে, না হলে কিন্তু ধরতে পারবে না। ঠিক আছে, এই যে এ ক্রস বি মানে এস ভেক্টর। তাহলে দেখো এ ক্রস বি মানে এস ভেক্টর, এ ক্রস বি মডুলাস মানে এস ভেক্টরের মান। এস ভেক্টরের মান আমরা এ ক্রস বি কে এস ভেক্টর ধরে নিছি। তাহলে এ ক্রস বি মডুলাস মানে কার মান বলো? এ ক্রস বি মডুলাস মানে কার মান? এ ক্রস বি মডুলাস মানে কার মান বলো? এস এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি এস আর থাকলো কি এইচ। এ ক্রস বি মডুলাস মানে এস ভেক্টরের মান, এ ক্রস বি ভেক্টরকে আমরা এস ভেক্টর ধরছি, তাহলে এ ক্রস বি মডুলাস মানে এস ভেক্টরের মান, তাহলে এস ইনটু এইচ। ওকে, এইবার আসো, এইটা একটা ত্রিভুজ দেখছো, দেখো ভালো করে, এস ভেক্টর আর সি ভেক্টর, এস ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা থিটা। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। কোনো দ্বিমত আছে বলো? কোনো দ্বিমত? এটা যদি থিটা হয় এটাও থিটা। তাহলে এই ত্রিভুজের, এই যে দেখো ত্রিভুজ, এই ত্রিভুজের তুমি আমার একটু কস থিটা বলো তো কি হয়? কবরে ভূত আছে। কোণের বিপরীত লম্ব, কোণের বিপরীত লম্ব, কোণের সাথে এইচ হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অতিভুজ। অতিভুজ হচ্ছে ভেক্টরের মান, বুঝছো? সি ভেক্টরের মান। আরেকবার বলি, এ ক্রস বি মানে এস ভেক্টর ধরছি আমরা, এস ভেক্টরের সাথে সি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। দেখো এইটা এটা সমান্তরাল, এইটা এটা সমান্তরাল, এইটা তাদের ছেদক, তাহলে এই কোণটা থিটা হলে এইটা থিটা। এবার এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কস থিটা, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। কোণের বিপরীত হয় লম্ব, কোণের সাথে ভূমি এইচ, অতিভুজ হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ মানে সি ভেক্টরের মান। তো সেটাই আমি লিখলাম। তাহলে বলো এইচ ইকুয়াল টু কত? সি ভেক্টর ইনটু কস থিটা। নিয়ে ওখানে বসাই, এই যে এস ভেক্টর আর এইচ মানে হচ্ছে সি ভেক্টর কস থিটা। বলো বুঝছো কিনা? এবার দুইবার পড়ো, এই লাইনটা দুইবার পড়ো, এস সি কস থিটা, এস সি কস থিটা। আরেকবার পড়ো, ভেঙে পড়ো, এস ভেক্টরের মান, সি ভেক্টরের মান, এস ভেক্টরের মান, সি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। দেখো এস ভেক্টরের মান, সি ভেক্টরের মান, এস ভেক্টরের মান, সি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। কেউ বলবা? কিছু বলবা? এই যে অনেকে বলে ফেলছে, বিজয় বলছে, আরো অনেকে বলছে, কি এটা? এস ভেক্টরের মান, সি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। কি এটা বলো? বলো বলো বলো। এস আর সি ভেক্টরের ডট গুণ, ডট গুণ। এবার এই এস ভেক্টর মানে কি? এ ক্রস বি, এ ক্রস বি ডট সি। এই যে এটাই হচ্ছে সূত্র। তাহলে দিন শেষে কি দাঁড়ালো কথা? আয়তন ভি, ভি এর সূত্রটা কি দাঁড়ালো? আয়তন ভি, ভি এর সূত্রটা কি দাঁড়ালো? ভি এর সূত্রটা দাঁড়াইলো যে কোনো দুটো ভেক্টরকে ক্রস গুণ করবা, করে তার সাথে বাকি ভেক্টরটাকে ডট গুণ করবা। যে কোনো দুটো, এ আর বি কে ক্রস গুণ করছো, তার সাথে বাকি ভেক্টর সি কে ডট গুণ। তুমি যদি এ আর সি কে ক্রস গুণ করো, তাহলে বাকি বি ভেক্টর কে করবা ডট গুণ। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমি আরেকবার একটু রিপিট করি, শোনো, আরেকবার রিপিট করি। আমাদের এর আয়তন বের করতে হবে। তো আয়তনের সূত্র আমরা ছোটবেলায় শিখে আসছি, ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে আমরা এই যে ক্ষেত্রফল নিলাম, এই ক্ষেত্রফল মেঝে, সেটা হচ্ছে ও পি কিউ আর এর ক্ষেত্রফল গুণ উচ্চতা এইচ। এখন আমরা আগে এই ক্ষেত্রফলটা বের করব, আমাদের টার্গেট ক্ষেত্রফলটা বের করা। ক্ষেত্রফলটাকে আলাদা করে তুলে নিয়ে আসলাম। এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল আমাদের বি ভেক্টর। তাহলে এই যে মেঝেটাই তো একটা সামান্তরিক তল। তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করা একটু আগে আমরা শিখছি ক্রস গুণফলের মান। তাহলে এ ক্রস বি এর ক্রস গুণফলের মান, তাহলে ক্ষেত্রফল ক্রস গুণফলের মান। এবার এই ক্রস গুণফলটাকে আমরা একটু ভেক্টর দেখাইতে যাচ্ছি, ভেক্টরের দিক সহ দেখাইতে যাচ্ছি। ভেক্টরের দিক কোন দিকে? এ ক্রস বি, উপরের দিকে। তাহলে এ ক্রস বি উপরের দিকে, এটাকে নাম দিলাম এস ভেক্টর। তাহলে সেই এস ভেক্টর এটাই হচ্ছে এ ক্রস বি। এই যে এস ভেক্টর মানেই এ ক্রস বি। তাহলে এটা এ ক্রস বি এর মান মানে কার মান? এস ভেক্টরের মান এস, তার সাথে উচ্চতা গুণ এইচ। ওকে, ডান, ক্লিয়ার। এবার এটা এস ভেক্টর, এটা ছিল সি ভেক্টর।
তাদের মধ্যবর্তী কোণ এটা থেটা হইলে এটা থেটা। এবার এই কোণের আমি cos থেটা নিলাম, নিয়ে সেখান থেকে h পাইলাম, h ইকুয়াল টু c cos থেটা। আমি কি করছি? কিছুই করি নাই, h এর মান c cos থেটা বসাইছি। তারপরে আমি দেখলাম যে আচ্ছা এটা c ভেক্টর, এটা সরি এটা s ভেক্টর, এটা c ভেক্টর, তাহলে s ভেক্টরের মান c ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের cos থেটা, তাহলে এটা s ডট c, s ডট c। এবার s মানে কি? a ক্রস b, বসাই দিলাম a ক্রস b, তাহলে a ক্রস b ডট c, a ক্রস b ডট c। বলো বুঝছো কিনা? তাহলে কি দাঁড়াইলো আয়তন দিন শেষে? যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে বাকিটা তার সাথে ডট গুণ, যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে বাকিটা তার সাথে ডট গুণ। বুঝছো? তাহলে আসো ঘন সামান্তরিকের, ঠিক আছে, ঘন সামান্তরিক বা এটাকেই বলা হয় সামান্তরক, ঘন সামান্তরিককেই বলে সামান্তরক। তাহলে সামান্তরকের আয়তন, আয়তন ভি হবে a ক্রস b ডট c, a ক্রস b ডট c অথবা b ক্রস c ডট a ডট এ। সহজ কথা, যে কোনো দুইটাকে ক্রস গুণ করে বাকিটা তার সাথে ডট গুণ, আর সি ক্রস এ ডট বি, সি ক্রস এ ডট বি। তাহলে যে কোনো দুটোকে ক্রস গুণ করে বাকিটা তার সাথে ডট গুণ, যে কোনো দুইটাকে ক্রস গুণ করে বাকিটা তার সাথে ডট গুণ। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন শোনো, তাহলে তুমি কি করবা? তোমার এরকম এবিসি তিনটা ভেক্টর দেওয়া থাকবে, দিয়ে বলবে ঘন সামান্তরিকের আয়তন বের করো। তুমি যে কোনো দুইটা ক্রস গুণ করবা, ক্রস গুণ তো পারো, আমি গত ক্লাসে শিখাইছি। তার সাথে বাকি ভেক্টরটাকে ডট গুণ করবা, যা রেজাল্ট আসবে তাই হবে ঘন সামান্তরিকের আয়তন। বলো তো আয়তনটা, এখান থেকে আয়তনটা স্কেলার মান আসবে না ভেক্টর মান আসবে? দেখি তোমরা বলো তো, আয়তনটা স্কেলার মান আসবে না ভেক্টর মান আসবে? বলো। স্কেলার মান আসবে। প্রথমে ক্রস গুণ, ক্রস গুণে একটা ভেক্টর আসবে, তার সাথে ডট গুণ, আবার তার সাথে পরে আবার ডট গুণ, তো ডট গুণ করলে স্কেলার চলে আসবে। বোঝা গেছে? কথা বুঝছো? তো তুমি দুই ধাপে করতে হবে, কিন্তু ম্যাথ কয় ধাপে? দুই ধাপে। প্রথমে ক্রস গুণ, দেন তার সাথে বাকি ভেক্টরটা ডট গুণ। এখন আমি তোমার একটা চালাকি শেখাই দিচ্ছি। তুমি যদি দুইবারে না করতে চাও, তুমি যদি একবারে করতে চাও, তাহলে একটা কাজ তুমি করতে পারো। কি কাজ? তুমি যদি একবারে করতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? সেটা হচ্ছে তুমি ক্রস গুণ করার সময় লিখতে না আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তুমি এবার কি করবা? যদি দুটোকে ক্রস গুণ তারপরে বাকিটাকে ডট গুণ করতে হয়, তুমি ডিরেক্ট এটা করবা, এ এক্স এ ওয়াই এ জেড, আই জে কে লেখা লাগবে না, বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড। বুঝতে পেরেছো? এটা করে ফেলবা, এটা করলে ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। এবার এখান থেকে হিসাব তো তুমি পারো, ওই যে ক্রস গুণের যেমন হিসাব ঠিক তেমনি ভাবে, ক্রস গুণের যেমন হিসাব করো ঠিক তেমনি ভাবে এখান থেকে নির্ণয় করে হিসাব করবা। তাহলে কি হলো? এক ধাপে হয়ে গেল। তো আমি তোমার এই শর্টকাট চালাকিটা শিখাই দিলাম। তুমি যদি মনে করো ভাই দুই ভাবে করে একই রকম হবে কিনা, আমরা দেখবো করে হয় কিনা একই রকম। বুঝছো? এইবার আসো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি আমাকে বলবা, আমি তোমাকে অলরেডি শিখাই ফেলছি। তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। আজকে কিন্তু আমরা অনেকক্ষণ পড়বো, বুঝছো? তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তুমি আমাকে বলো শর্তটা কি হতে পারে? এই যে ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে ধরো বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তারপর ধরো এই আর একটা ভেক্টর সি ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, আর এই আর একটা ভেক্টর ধরো সি ভেক্টর। এই তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, এরা একই তলীয় হবে, এর শর্তটা কি হতে পারে? আমি যদি একটা কাজ করি, এই তিনটা ভেক্টর নিয়ে আমি যদি একটা ঘন সামান্তরিক বানাই ফেলি, ঘন সামান্তরিক বানানো যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে। আমি এই তিনটা নিয়ে যদি একটা ঘন সামান্তরিক বানাই ফেলি, দেখো এই যে আমি এই তিনটা নিয়ে যদি একটা ঘন সামান্তরিক বানাই ফেলি, এই দেখো হয়ে গেছে ঘন সামান্তরিক। এবার দেখো এ বি সি এর আয়তন হচ্ছে এটা। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র ভি ইকুয়াল টু যে কোনো দুটো ক্রস গুণ করে
বাকিটা তার সাথে ডট গুণ, তাই না? যদি এ বি সি তিনটা ভেক্টর সমতলীয় হয়, মানে একই তলে হয়, ধরো ভূমিতে সাহিত্য আছে, তাহলে সি ভেক্টর আর এখানে নেই, সি ভেক্টর এখানে, বলো তখন কি এ বি সি তিনটা ভেক্টর দিয়ে তুমি কোনো ঘন সামান্তরিক বানাইতে পারবা? বলো, ঘন বস্তু বানাইতে পারবা? তিনটা ভেক্টর একই তলে আছে, ধরো এই যে মেঝে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে মেঝে ভূমি, তিনটা ভেক্টর একই তলে আছে, এই যে এ ভেক্টর, এ ভেক্টর, এই যে এটা বি ভেক্টর, বি ভেক্টর, আর ধরো এই যে সি ভেক্টর, তিনটাই একই তলে আছে, তিনটাই একই তলে সাহিত্য, এদের দিয়ে কোনো ঘন সামান্তরিক হবে? হবে না। তাহলে ঘন সামান্তরিক না হলে তার আয়তন কত? শূন্য। ঘন সামান্তরিক হবে না তো আয়তন কত? শূন্য। তো শর্ত তো হয়ে গেছে। তাহলে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে v0 হবে। সমতলীয় হওয়ার শর্ত কি? v0। ভি কি? ভি ইকুয়াল টু এ ক্রস বি ডট সি, অথবা বি ক্রস সি ডট এ, বাংলায় বললে যে কোনো দুইটাকে ক্রস গুণ করে বাকিটা তার সাথে ডট গুণ, আর সি ক্রস এ ডট, সি ক্রস এ ডট বি ইকুয়াল টু এই যে এভাবে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড ইকুয়াল 0। এই হচ্ছে তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। বুঝছো? তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার দিস ইজ শর্ত। আচ্ছা, ওখানে একটু কেটে গেছে, দাঁড়াও আনতেছি আনতেছি আনতেছি। ওই যে লাস্টে শূন্য লিখছি, আর কিছু না, লাস্টে শূন্য লিখছি। এই যে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। বলো বুঝছো কিনা? ওকে, মানে চিন্তা করো তুমি একটা ঘর বানাবা, ঘরের খুঁটিগুলো সব মাটিতে পড়ে আছে, তাহলে বলো খুঁটিগুলো সব মাটিতে যদি পড়ে থাকে, খুঁটিগুলো সব মাটিতে পড়ে আছে, ঘর হবে? যদি ঘরের ঠান্ডা লাগে, ওকে আসো। তাহলে ঘরের খুঁটিগুলো যদি মাটিতে পড়ে থাকে তাহলে সেটা দিয়ে তো ঘর হবে না, ভূমিতে পড়ে আছে, তো ঘরই তো থাকতে, ঘরই তো হবে না, ঘরের আয়তনই তো হবে না। তাহলে এই হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তাহলে মোটামুটি অনেকগুলো সূত্র আমাদের হয়ে গেছে। তাহলে চলো এবার আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আসো, বলা হচ্ছে 1 নম্বর, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ 2 0 -1, বি 3 1 2 ও সি 4 1 0। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ক্ষেত্রফল বের করো। দেখো ত্রিমাত্রিক বিন্দু, কিন্তু অলরেডি আমরা এরকম একটা ম্যাথ ডট গুণ সময় করে ফেলছিলাম। ত্রিমাত্রিক, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা বিন্দু। তো তিনটা বিন্দু ধরো যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তোমার বিন্দুগুলো একেবারে পারফেক্টলি বসাইতে কোনো মানে দরকার নেই, বসানোর কোনো দরকার নেই। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে ত্রিভুজ, আমরা যদি এদের দিয়ে এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ত্রিভুজ হবে এইটা, ঠিক আছে? তিনটা বিন্দু দিয়ে অঙ্কিত ত্রিভুজ হবে এটা। এই হচ্ছে ত্রিভুজটা। ধরো এটা এ বিন্দু 2 0 -1, এটা বি বিন্দু 3 1 2, এটা সি বিন্দু 4 1 0। ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে।
কি করবা, তুমি যে কোনো একটা বিন্দুতে, কৌণিক বিন্দুতে সন্নিহিত দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর নিবা। তাহলে ধরো এই বাহু বরাবর একটা ভেক্টর নিলাম, নাম দিলাম পি। এই বাহু বরাবর একটা ভেক্টর নিলাম, নাম দিলাম কিউ। এই যে কিউ। তাহলে এই একটা বাহু বরাবর ভেক্টর কিউ, আর এই বাহু বরাবর ভেক্টর হচ্ছে পি। তাহলে আমি পি আর কিউটা আগে বের করে ফেলি। তো পি, পি হচ্ছে বি থেকে এ, বি এ। তাহলে হিসাব তো শিখাইছিলাম তোমারে, বি থেকে এ। তাহলে এ থেকে এ যেহেতু শেষ, বি আদি, শেষ থেকে আদি পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করবে। আসো 2 - 3, তাহলে 2 - 3 মাইনাস আই ক্যাপ, 0 - 1 মাইনাস জে ক্যাপ, আর -1 - 2 -3 কে ক্যাপ। বলো তো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, কই তোমরা লিখো লিখো লিখো। এবার কিউ ভেক্টর, কিউ ভেক্টর এই এটা বলে বোঝে নাই, এটা কি বি থেকে এর দিকে। তাহলে বি এ ভেক্টর, শুরু শেষ, আগেও দুইবার করছি এগুলা। এগুলা যদি এখন না বুঝো তাহলে কেমন কথা। তাহলে এ থেকে বি পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করবা, 2 - 3 মাইনাস আই ক্যাপ, -1 আর কি, 0 - 1 মাইনাস জে ক্যাপ, -1 জে ক্যাপ, -1 - 2 -1 থেকে -2 -3 কে ক্যাপ। ওকে, এবার কিউ ভেক্টর, কিউ ভেক্টর হচ্ছে বি থেকে সি। তাহলে বি থেকে সি, দেখি তোমরা বলবা আমারে, বলো তোমরা বলবা 4 - 3 আই ক্যাপ, 1 - 1 1 - 1 0। দেখো 1 - 1 নাই, 0। তাহলে 0 জে ক্যাপ, ওটার দরকার নাই। 0 - 2, তাহলে -2 কে ক্যাপ। ঠিক আছে, আবারও বলতেছি 4 - 3 আই ক্যাপ, 1 - 1 0, 0 - 2, তাহলে -2 কে ক্যাপ। ওকে, তাহলে দুটো ভেক্টর হয়ে গেছে। এবার ত্রিভুজ না সামান্তরিক, বলো এটা ত্রিভুজ না সামান্তরিক, আমার এর ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজ, তাহলে আগে আমরা পি ক্রস কিউটা আগে করি, আগে ক্রস গুণফল করি, আগে আমরা এই দুটাকে ক্রস গুণফল করি। তাহলে ক্রস গুণফলের নিয়ম আই জে কে, -1 - 1 -3, -1 -1 -3 আর 1, তারপরে 0। দেখো জে নাই, জে নাই মানে 0, দেন -2। তাহলে এবার আসো নিয়ম, আই ক্যাপ, আই ক্যাপকে নিলাম, নেওয়ার পরে মনে আছে নিয়ম, মনে আছে এই যে আই ক্যাপকে নিয়ে এটা এটা বাদ, এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। তুমি আমারটা দেখে করবা না, তুমি তোমার খাতার দিকে তাকাও, করার পরে আমার সাথে তুমি তোমার উত্তর মিলাবা। যদি আমার সাথে তোমার উত্তর মিলে যায় আমাদের দুইজনের ঠিক আছে, আর যদি না মেলে তাহলে আমার ঠিক আছে তোমার ভুল আছে। কথা বুঝছো? তাহলে আসো তুমি আমার সাথে উত্তর মিলাবা, আমি কিভাবে করতেছি দেখার দরকার নাই। তাহলে আই ক্যাপকে রাখলাম, এবার এটার সাথে এটা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 2 অক্ষে 2 2, এবার এটা সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস, এবার -3 এর সাথে 0 গুণ হলে 0 0। আমি প্লাস জে ক্যাপ দিয়ে লিখি, প্লাস জে ক্যাপ দিয়ে উল্টা করে গুণ করি, অর্থাৎ এটার সাথে এইটা, ঠিক আছে, এটার সাথে এইটা। তাহলে এটার সাথে এটা হচ্ছে -3, তারপরে মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 1 2, তারপরে প্লাস কে ক্যাপ, যখন কে ক্যাপ নিব এটার সাথে এটা গুণ, তাহলে 0, সূত্রের মাইনাস, এবার -1 × 1, তার মানে -1, মাইনাসে মাইনাসে +1। এইবার তুমি একটু বলো আমার ঠিক আছে কিনা, 2 আই ক্যাপ -5 জে ক্যাপ প্লাস শুধু কে ক্যাপ, বলো আমার ঠিক আছে কিনা, বলো ঠিক আছে কিনা। যে সামনে মাইনাস হবে না, এই যে দুর্জয় রয়, এই দুর্জয় রয় ওর মাথায় একটু গন্ডগোল আছে, ঠিক আছে, মাথায় গন্ডগোল থাকা যাবে না। গতদিন ক্লাস করছিলা, কি বলছিলাম, তুমি যে এর আগে মাইনাস দিতে পারো, মাইনাস দিলে ঠিক করে গুণ করবা, আমি প্লাস দিয়ে উল্টা করে গুণ করব, কথা কি বুঝছো? আমি তোমার বললাম না যে তোমার কিছুই দেখতে হবে না, তুমি জিজ্ঞেস করছো মাইনাস হবে কিনা, এই 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 প্রশ্ন জিজ্ঞেস করছো না, তোমার করাই লাগবে না, তুমি উত্তর মিলাও, তোমার সাথে আমার উত্তর মিলে গেলে আমাদের দুইজনেরই হয়েছে। ঠিক আছে, ওকে। কি কমেন্ট করছো, যে এর +5 হবে, যে এর ওখানে +5 হবে, যে এর এখানে +5 কিভাবে হবে, ওটা তো -5 হবে। যে যে যখন নিব আমি প্লাস দিয়ে লিখছি, প্লাস দিয়ে লিখলে উল্টা করে যাবে, উল্টা করে এটার সাথে এটা, ঠিক আছে, প্লাস দিয়ে লিখছি উল্টা করে, তাহলে -3, এবার সূত্রের মাইনাস, দেন -1 -2 গুণ করলে +2, তাহলে +2। ওকে, ঠিক আছে। এবার আমরা চাই ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, ত্রিভুজের। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ½
পি ক্রস কিউ মডুলাস, তাহলে হাফ রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। বুঝছো? বুঝতে পেরেছো? তাহলে এবার আসো 2 দুগুণে 4 করো তো, ক্যালকুলেটরটা নিয়ে এসে দেখি। হাফ মান, এই যে হাফ মান কিন্তু মান রে ভাই, অনেকে কি করছে হাফ এটা লিখে দিছে, মারবো কিন্তু এটা লিখে দিলে হাফ 2y মাইনাস 5j প্লাস k, এটা কি आंसर হইলো? আমাদের তো ক্ষেত্রফলের মান দরকার। তাহলে 2 দুগুণে 4 যোগ 5 5 25 যোগ 1, তাহলে রুট ওভার 30 তার সাথে গুণ 0.5, 2.73 আসছে, 2.73 আসছে, ইয়েস 2.738 এত বর্গ একক। ডান, এত বর্গ একক হয়ে গেল ক্ষেত্রফল। বোঝা গেছে? এই ক্ষেত্রফলটা বের করার আরেকটা উপায় আছে, এটাই সুন্দর উপায়, এটাই সুন্দর উপায়, এটাই বুদ্ধিমান মানুষরা করবে। তবে আরেকটা উপায় আছে, কেউ যদি বলো যে আরেকটা উপায়ে করতে, তাহলে আরেকটা উপায় করা যায়, আমি দেখাই দিচ্ছি কিভাবে আরেকটা উপায় করা যায়। এই যে ত্রিভুজ, ত্রিভুজের এই বাহু পি ভেক্টর আর এই বাহু কিউ ভেক্টর, কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টর ইকুয়াল টু কি ছিল দেখি একটু, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, আর কিউ ভেক্টর ছিল আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, তাই তো? এবার দেখো আমি ক্ষেত্রফল এভাবেও চাইলে বের করতে পারি যে হ্যাঁ ঠিক আছে ভাই, ক্ষেত্রফল বের করার উপায় হচ্ছে হাফ পি ক্রস কিউ মডুলাস, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হাফ পি কিউ সাইন থেটা। ঠিক আছে, ওকে। তাহলে হাফ পি এর মান কিউ এর মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। তো এদের মধ্যবর্তী কোণ কি জানি? হ্যাঁ জানি, কোণ বের করার উপায় ডট গুণ, ছোট্ট করে ডট গুণ করে কোণ বের করা যায়। আমি যদি এদেরকে ডট গুণ করে কোণ বের করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থেটা, ডট গুণ ফল দিয়ে কোণ বের করতে হয় কিভাবে, গত ক্লাসে কিন্তু শেখানো হয়েছে। কস থেটা ইকুয়াল টু পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। তাহলে ভাইয়া cos থিটা এটা ইকুয়াল টু পি ডট কিউ, এই দুটাকে ডট গুণ করব, এই দুটাকে ডট গুণ করি, আসো মাইনাস 1 এর সাথে 1 গুণ মানে মাইনাস 1 যোগ মাইনাস 1 এর সাথে মাইনাস 2 গুণ, নো মাইনাস 1 এর সাথে 0 গুণ, মাইনাস 1 এর সাথে 0 গুণ, মাইনাস 1 গুণ 0, বুঝছো? আর মাইনাস 3 এর সাথে মাইনাস 2 গুণ, মাইনাস 3 এর সাথে মাইনাস 2 গুণ। রুট ওভার পি এর মান হচ্ছে 1 যোগ 1 যোগ 3 তেরোকে 9, রুট ওভার কিউ এর মান হচ্ছে 1 যোগ 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এবার বাকি কাজ কে করবে? ক্যালকুলেটর করবে, আসো দেখি ক্যালকুলেটর করুক। তাহলে উপরে হচ্ছে -1 মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 ভাগ নিচে হচ্ছে রুট ওভার 9 আর 1 10 11, রুট ওভার 11 ভাগ রুট ওভার 5। এবার কজ ইনভার্স অ্যান্সার, কোণের মান আসছে 47.607 ডিগ্রি, এটা হচ্ছে কোণের মান। তো এবার এইটা নিয়ে এখানে বসাই, ঠিক আছে? এবার এই কোণের মানটা নিয়ে এখানে বসাই, ওকে স্যার বুঝি নাই কিছু, ঠিক আছে আচ্ছা কিছু কিছু ট্রাই করো বোঝার, বুঝে যাবা। এবার রুট ওভার পি, আমি কি করলাম, পি আর কিউ দুটো ভেক্টর ছিল, আমরা ডট গুণ দিয়ে তাদের কোণ বের করলাম। এবার তুমি ডট গুণ দিয়ে কোণ বের করতে পারো কিনা? ডট গুণ দিয়ে কোণ বের করা তোমাকে তো শেখানো হয়েছে কবে? এই যে এর আগের ক্লাসটাতে তো ডট গুণ দিয়ে কোণ বের করা শিখাইছি আমরা। পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু পি ডট কিউ বাই ডিভাইডেড বাই পি কিউ। ডট গুণ ফল দিলাম, উপরে দুইটা ডট গুণ করলাম, এদের ডট গুণ করবো -1 গুণ 1, -1 গুণ 1, তারপরে -1 গুণ 0, এখানে তো জে নাই, জে নাই মানে কত, নাই মানে 0, আর -3 এর সাথে -2 গুণ, এই যে ডট গুণের নিয়ম, যেটা ডট গুণের সূত্র ভুলে গেছো, ax bx প্লাস ay by প্লাস az bz, ঠিক আছে? তাহলে এখান থেকে কোনটা বের করলাম। এবার এখানে যদি বসাই, দেখো পি এর মান কত, পি এর মান, এই যে পি এর মান হচ্ছে নিচে, এই যে এটা পি ভেক্টর তার মান, তাহলে রুট ওভার 1 প্লাস 1 প্লাস 3 তেরোকে 9, ঠিক আছে? রুট ওভার কিউ এর মান, কিউ এর মান হচ্ছে 1 প্লাস 2 দুগুণে 4, 1 প্লাস 2 দুগুণে 4, আর সাইন থেটা, থেটা হচ্ছে এই যে 47.607 ডিগ্রি। এখন তোমার যেভাবে করতে মন চাই তুমি করো, দেখবা দুইটার উত্তর একই আসবে। সাইন অ্যান্সার গুণ রুট ওভার 5 গুণ রুট ওভার 9 আর 1 10 আর 1 11
গুণ 0.5, 2 পয়েন্ট, বা মিলে গেল তো, 2.738 এত বর্গ একক। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে এভাবেও তুমি কোন মানে ক্ষেত্রফল বের করতে পারো। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা, ঠিক আছে? স্যার আগের ক্লাস করান নাই কেন? আগের ক্লাস করাই নাই কেন? কই করাইছি তো। আচ্ছা, গতদিন ক্লাস তো তোমাদের মাস্টার ভাই নিল। ওকে, 1 নম্বর ডান। এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলছে a ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস ak ক্যাপ, b ভেক্টর 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর c ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। প্রশ্ন হচ্ছে এর মান কত হলে, ভেক্টর 3টি সমতলীয় হবে? ভেক্টর 3টি সমতলীয় হবে। বলো এর মান কত হলে ভেক্টর 3টি সমতলীয় হবে? কিভাবে করবা বলো? ভেক্টর 3টি সমতলীয় হওয়ার শর্ত, সমতলীয় হবে যদি a ক্রস b ডট c, ঠিক আছে? আমি ওই 3টা 4টা আর লেখার দরকার নেই, একটা লিখলেই হবে, ঠিক আছে? এটা অথবা এইভাবে লেখা যায় ax ay az এবং bx by bz, cx cy cz, এটা 0 হবে। তোমার পরীক্ষার খাতায় এই লাইনটা লেখার দরকার নেই, ঠিক আছে? এটা আমি তোমার মনে করালাম সমতলীয় হওয়ার শর্ত। তাহলে তুমি কি লিখবা? ডিরেক্ট এটা লিখবা শর্ত মতে। এই দেখো শর্ত মতে, তাকাও বোর্ডে তাকাও, শর্ত মতে দিলা এরকম দাগ সমান সমান 0 শর্ত মতে। 2 3a 4 minus 2 minus 1 3 2 2 ইকুয়াল 0 হবে। এবার এখানে দেখো সবই জানি, শুধু এর মান জানি না, এর মানটা বের করে নিবা, ঠিক আছে? এর মানটা বের করে নিবা। বলো পারবা কিনা? এর মানটা বের করতে পারবা কিনা? তাহলে প্রথমে রাখো 2 আসো 2 কে রাখলাম, তারপরে এইটার সাথে এইটা গুণ, দেন এইটার সাথে এইটা গুণ, তাহলে -4, ঠিক আছে? এটা সূত্রের মাইনাস, তারপরে 2 গুণ -1 মানে -2, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল। আমি মাঝখানে প্লাস দিয়ে লিখি, তাহলে প্লাস এবার 3, উল্টা করে গুণ হবে, মাঝখানেরটা প্লাস দিয়ে লিখলে উল্টা করে গুণ হবে। ওকে, 3 গুণ -1 -3, 4 গুণ 2 8, সূত্রের মাইনাস। এবার প্লাস a, যখন এ নিব তখন আবার ঠিক করে 4 দুগুণে 8, তারপরে এটা সূত্রের মাইনাস, 3 গুণ -2 -3 দুগুণে 6, তাহলে কি হয়ে যাবে? +6। বলো আমার হিসাব ঠিক আছে কিনা? ঠিক আছে, আমার হিসাব ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্ট করো। অ্যান্সার হচ্ছে 37/5। দেখি কি আসে, দেখি অ্যান্সার কি আসে। তাহলে -4 যোগ 2 গুণ 2 -4, তারপরে 8 9 10 11 -11 গুণ 3 -33, 8 9 10 11 12 13 14, 14a ইকুয়াল 0। তাহলে -33 -4 ওই পাশে গিয়ে -37 হয়ে যাবে +37, তাহলে 14a ইকুয়াল টু ওই পাশে গিয়ে 37, a ইকুয়াল টু 37/14। এই কি হলো? 37/14, হ্যাঁ 37/14, তাহলে তো ভুল বলছিলাম প্রথমে। তাহলে অ্যান্সার হচ্ছে 37/14। শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি যদি মনে করো ভাই আমি 2 ধাপে করব, তোমার যদি 2 ধাপে করতে ইচ্ছা হয় তুমি করতে পারো, আমার ইচ্ছা হচ্ছে না তাই আমি করব না, ঠিক আছে? তুমি যদি মনে করো যে ভাই আমি 2 ধাপে করব, এই যে এই লাইনে আমি প্রথমে a আর b কে ক্রস গুণ করব, ওকে করো। দেন a আর b কে ক্রস গুণ করে যা পাবো তার সাথে c কে ডট গুণ করব, করো।
দেন এটা সমান সমান শূন্য দিয়ে হিসাব নিকাশ করবা। তুমি করতে পারো, বাট আমার করতে ইচ্ছা করতেছে না। তোমার যদি করতে মন চায় তুমি করতে পারো, বাট এটাই না সহজ না, এটাতে এক ধাপে হয়ে গেল না হিসাব। তো যেখানে এক ধাপে হিসাব হয়ে যাবে সেখানে কি কারণে আমরা দুই ধাপে হিসাব করব বলো? এই সূত্র সিকিউতে ইউজ করা যাবে, 100 বার ইউজ করা যাবে, 100 বার ইউজ করা যাবে, কেন যাবে না? যেখানে দুই ধাপে মানে এক ধাপে হয়ে যাচ্ছে সেখানে দুই ধাপে কষ্ট করার কোনো দরকার নেই। তারপরে যদি তোমার মন চায় যে ভাই আমি যদি এই দুইটাকে ক্রস গুণ করে তার সাথে এটাকে ডট গুণ করে দেখি তাহলে উত্তর কি একই আসবে, তুমি করে দেখতে পারো, একই আসবে। ঠিক আছে, তাহলে তুমি বাছাই করে দেখতে পারো, একই আসবে। ওকে, এইবার আসো 3 নম্বর। 3 নম্বর, এ একটা ভেক্টর 2i + 3j + k, আর বি একটা ভেক্টর 3i - 2j + 3k। 1 নম্বর কোশ্চেন, ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে এদের লম্ব তলে একক ভেক্টর নির্ণয় করো। এদের লম্ব তলে একক ভেক্টর নির্ণয় করো। এদের লম্ব তলে একক ভেক্টর নির্ণয় করো। করো দেখি, তোমরা একটু করো, ট্রাই করো। এদের লম্ব তলে একক ভেক্টর নির্ণয় করো। বি ক্রস এ ডট সি হবে আগেরটা? হ্যাঁ হতে পারে, হয়েছে। আসো, ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর। ভাই লব্ধির, বলো এই দুইটার, এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে এদের লব্ধি তুমি কিভাবে বের করবা? দুটো ভেক্টর দেওয়া আছে এদের লব্ধি তুমি কিভাবে বের করবা? খুবই সহজ, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এদের লব্ধি বের করব। তাহলে 1 নম্বর আসো, এদের লব্ধি রেজাল্টেন্ট আর ভেক্টর এ আর বি এর যোগফল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। 2 3, i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। 2 3 5, 5i ক্যাপ, 3j মাইনাস 2j তাহলে প্লাস j ক্যাপ, k আর 3k তাহলে প্লাস 4k ক্যাপ। এইটা হচ্ছে লব্ধি ভেক্টর। আমি যদি লব্ধির মান বের করি, ধরো লব্ধির মান, তাহলে কি হবে? √5² প্লাস 1² প্লাস 4² দিয়ে তুমি লব্ধির মান পাবা। বুঝা গেছে? লব্ধির মান পাবা। এবার আসো, আমাদের চাইছে কি? আমাদের চাইছে ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর, আমরা লব্ধি বের করছি, এবার লব্ধির সমান্তরাল একক ভেক্টর। শোনো, এ আর বি এর ধরো লব্ধি করে লব্ধি পাওয়া গেছে, এটা হচ্ছে লব্ধি আর। তাহলে এরই সমান্তরালে একক ভেক্টর। তাহলে এরই সমান্তরালে একক ভেক্টর এই যে আর ক্যাপ, সমান্তরাল একক ভেক্টর আর ক্যাপ। তাহলে এই দিকে আর এর দিকে একক ভেক্টর, আর এর একক ভেক্টর, সহজ হিসাব। বলো আর ক্যাপ, আমি যদি এর একক ভেক্টর বের করি, আর ক্যাপের দিক কোন দিকে হবে? আর ভেক্টর যেদিকে সেই দিকে হবে, আর ভেক্টর যেদিকে সেদিকে হবে। তাহলে এর সমান্তরাল একক ভেক্টর কিভাবে বের করে ভাই? একক ভেক্টর কিভাবে করে? কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। তাহলে ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডিভাইডেড বাই √5 5 25 যোগ 1 4 4 16। তাহলে 25 যোগ 17 কত হয়?
25 যোগ 16 যোগ 1 42, তাহলে এটা হবে 1/√42 5i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। শেষ। এটা হচ্ছে লব্ধির সমান্তরাল একক ভেক্টর। বুঝতে পেরেছো? লব্ধির সমান্তরাল একক ভেক্টর এই যে এটা ভেক্টর, কিন্তু এই যে আই জে কে থাকতে হবে, শুধু মান বসাই দিলে হবে না। এবার শোনো, এবার খুব মনোযোগ দিয়ে শোনো।